আজকে পড়বো জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি বলতে আমরা কি বুঝবো? সোজা মানে হচ্ছে এটা একটা প্রয়োগ ভিত্তিক জীববিদ্যা, যেখানে জীববিদ্যার যে জ্ঞান আম, সংগ্রহ করা হয়েছে, যে প্রযুক্তি ব্যবহার করে কোনো একটা উৎপাদিত বস্তু তৈরি করা হয়। এবার উৎপাদিত বস্তুটা কিরকম, সেটা অবশ্যই জীবন্ত কোষের জেনেটিক পদার্থ, সেটাকে পরিবর্তন করে একটা নতুন পদার্থ তৈরি করা হয়, বা সেটাকে দিয়ে কোনো নতুন কাজ করানো হয়। এবার যেই যে জেনেটিক পদার্থকে পরিবর্তন করা হয়, তার জন্য অণুজীব, বিভিন্ন ধরনের অণুজীব ব্যবহার করে সেখান থেকে রাসায়নিক পদার্থ উৎপাদন করাই হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা। কেমন? এবারে দেখো, জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ বলতে আমরা যেটা বুঝবো প্রথমেই, যে চিকিৎসা বিদ্যায় কিভাবে প্রয়োগ করা হয়, কৃষিকার্য, উদ্যান বিদ্যায়, খাদ্য পানীয় উৎপাদনে, রাসায়নিক উৎপাদনে, জ্বালানি প্রস্তুতিতে, এই বিভিন্ন ধরনের যে ফিল্ড গুলো আছে সেখানেই জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি প্রয়োগ করে সেগুলোর একটা আমূল পরিবর্তন করে বা নতুন নতুন কিছু তৈরি করা সম্ভব হয়েছে। প্রথমেই পড়বো তার মূল নীতিটা কি। একটা কাঁচা মাল, সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে, তারপর সেটাকে উজানে প্রক্রিয়াকরণ মানে আপস্ট্রিম প্রসেসিং, কাঁচা মালটাকে প্রক্রিয়াকরণ করা হয় অণুজীবের বিক্রিয়া করার মতো সুবিধাজনক অবস্থায় আনার জন্য, যার ফলে অণুজীবরা খুব তাড়াতাড়ি, মানে অণুজীবরা যে বিক্রিয়া করবে সেটা খুব সহজ হয়ে ওঠে। তারপর এটা হচ্ছে জৈবিক রূপান্তরণ বা বায়ো ট্রান্সফরমেশন, যেখানে অণুজীবদের বৃদ্ধি বিপাক করার সুযোগ দেওয়া হয়। যেমন ধরো, তোমরা জানো যে সন্ধান বা ফার্মেন্টেশন, যেখানে যতক্ষণ না আকাঙ্ক্ষিত উৎপাদক বস্তু পাওয়া যায়, যেমন অ্যান্টিবায়োটিক, অ্যালকোহল, হরমোন, ততক্ষণ কিন্তু অণুজীবদের বিক্রিয়া করার সুযোগ দেওয়া হয়। তারপর হচ্ছে ভাটার অভিমুখে প্রক্রিয়াকরণ বা ডাউনস্ট্রিম প্রসেসিং, যেখানে যেই আকাঙ্ক্ষিত উৎপাদক বস্তুটা বিশুদ্ধ অবস্থায় যেটা তৈরি করা হলো সেটার সঙ্গে কিছু মেশানো অবস্থায় থাকে, সেজন্য উৎপাদক বস্তুর বিশুদ্ধকরণ করাটা কিন্তু খুব দরকার। তারপরেই কিন্তু বিশুদ্ধকরণ করলে বিশুদ্ধ উৎপাদিত বস্তুকে এখান থেকে আলাদা করা হয়। নেক্সট হচ্ছে এই যে জৈব প্রযুক্তিবিদ্যার নিয়মাবর্তিতামূলক ভিত্তি, মানে ইন্টারডিসিপ্লিনারি কি কি জায়গা আছে যে যেখানে জৈব প্রযুক্তিবিদ্যাটাকে কাজ করানো যায়, এটার ব্যবহারিক বা ব্যবসায়িক প্রয়োগ আছে। যেমন অ্যানিমাল এগ্রিকালচার, ফার্মেন্টেশন টেকনোলজি, ক্রপ ইমপ্রুভমেন্ট, প্ল্যান্ট এগ্রিকালচার, এরকম নানা ধরনের কিন্তু ফিল্ড আছে যেখানে এই জৈব প্রযুক্তিবিদ্যা নিয়ে কাজ করা সম্ভব হয়েছে। প্রথম হচ্ছে ইনপুট বা যোগান, এই জায়গাটা হচ্ছে ইনপুট বা যোগান, যেখানে হিউম্যান, অ্যানিমাল আর প্ল্যান্ট ফিজিওলজি, মলিকুলার অ্যান্ড সেল বায়োলজি, ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ছবিটা কিন্তু তোমাদের বইতেও রয়েছে। এরপরে প্রক্রিয়াকরণ যখন হয় তখন সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রোটিন ইঞ্জিনিয়ারিং, ইউনো ইমিউনোকেমিস্ট্রি, বায়ো প্রসেস টেকনোলজি। এরপর যেটা উৎপন্ন হয়, আউটপুট বা উৎপাদ যেটাকে বলবো, সেটা হচ্ছে এনার্জি অ্যান্ড or environment management, plant agriculture or crop improvement, animal agriculture, health কেয়ার অথবা ফার্মাসিউটিক্যালস, ফুড ইনোভেশন, ফুড প্রসেসিং, ফার্মেন্টেশন টেকনোলজি, ডায়াগনস্টিক, এই বিভিন্ন ফিল্ডে কিন্তু জৈব প্রযুক্তিবিদ্যাটাকে ব্যবহার করা হচ্ছে। এরপরে আসবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এই পদ্ধতিটা হচ্ছে, ধরো একটা কোষ বা জীবের জিনের গঠন বিন্যাসকে নির্বাচন করা হলো, হয়ে সেটাকে শনাক্তকরণ করা হলো, তার পরিবর্তনের দ্বারা সেটাকে একটা সুবিধাজনক অবস্থায় নিয়ে এসে কৌশলে প্রয়োগ করা হলো, তবেই সেই পদ্ধতিটাকে বলা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তিবিদ্যা। তার এতগুলো ধাপ আছে। নির্বাচিত জিন বা ডিএনএ সংগ্রহ, জিনোমিক ডিএনএ বা সিডিএনএ, একটু পরে আসবো সিডিএনএ টা কি,
জিন বা ডিএনএ কে প্রস্তুত করা, নতুন সংযুক্তি ডিএনএ কে গঠন করা, সেটাকে পোষক কোষে প্রবেশ করানো, প্রতিপালন করা, এবং সেখান থেকে যেই কোষটা তৈরি হয় সেটাকে ট্রান্সজেনিক কোষ বলে। সেই ট্রান্সজেনিক কোষকে নির্বাচন করা এবং তার ব্যবহার করা, এই এতগুলো পদ্ধতি করে তবে একটা নতুন কিছু উৎপন্ন করা হয়, যেই আহ, শাখাটার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রথম হচ্ছে নির্বাচিত জিন বা ডিএনএ সম্পর্ক। দেখো দেখো মানুষের জিন হচ্ছে ইউক্যারিওটিক জিন। ইউক্যারিওটিক জিনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ইন্ট্রন। এক্সন কাদের বলবো? যেখান থেকে ট্রান্সক্রিপশনের দ্বারা আরএনএ তৈরি হয়, সেই আরএনএ থেকে ট্রান্সলেশনের দ্বারা প্রোটিন তৈরি হয়। আর ইন্ট্রন জায়গাটা কি বলবো? যেখানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কিছুই ঘটে না, যার জন্য কিছু উৎপন্ন হয়। ইউক্যারিওটিক ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্ন হওয়ার পর এই ইন্ট্রন গুলো স্প্লাইসিং এর দ্বারা কেটে বাদ হয়ে যায়। এই যে দেখো, এটাকে বলা হচ্ছে স্প্লাইসিং। এই স্প্লাইসিং, এটা হচ্ছে স্প্লাইস অ্যাকসেপ্টর সাইট। যে ইন্ট্রন গুলো যখন কেটে বাদ হয়ে যাবে, সেটাকে পদ্ধতিটা হচ্ছে স্প্লাইসিং। তাহলে এমআরএনএ তে শুধুমাত্র এক্সন গুলোই থাকে। সম্পূর্ণ এমআরএনএটা ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করতে পারে। এমআরএনএ উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তার এমআরএনএ তো 5' প্রান্ত আছে। এর 5' প্রান্তে 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ যুক্ত হয়, আর 3' প্রান্তে পলি এ পুচ্ছ বা টেল যুক্ত হয়। এই স্প্লাইসিং এর কথার অর্থ হচ্ছে লুপ বা ফাঁস গঠন করে কাটা। ধরে নাও এ বি সি ডি ই এফ জি এইচ একটা সজ্জা আছে, এ বি সি ডি ই এফ জি এইচ। এবারে বির সাথে যদি যুক্ত জি হয়, তাহলে সি ডি ই এফ এরকম একটা স্প্লাইসিং বা ফাঁস গঠন করবে। তার ফলে বি আর জি যুক্ত হয়ে এমন একটা সজ্জা সৃষ্টি করবে যেখানে এ বি জি এইচ মানে সবকটাই এক্সন থাকবে। আর সিডিইএফ যেটা বললাম, সি এর সাথে এফ এর স্প্লাইসিং হলো বলে এবং মধ্যখানে সিডিইএফ যতগুলো জিন ছিল সেগুলো কিন্তু কেটে বাদ চলে গেল। এখানে আরেকখানা উদাহরণ দেখো। এখানে নেওয়া হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে একটা উৎসেচক, যেটা বাইরে থেকে কোনো ডিএনএ, এই উৎসেচকটা কি করে, বাইরে থেকে কোনো ডিএনএ যদি ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে প্রবেশ করে তাহলে তাকে কেটে নষ্ট করে দেয়। হ্যামিল্টন স্মিথ এবং ড্যানিয়েল ন্যাথানস 1970 খ্রিস্টাব্দে 1970 সালে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই এনজাইমটি আবিষ্কার করে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিএনএ কে নির্দিষ্ট স্থানে কাটে, যেগুলোকে বলা হয় রেস্ট্রিকশন সাইট। আর এই রেস্ট্রিকশন সাইটের বৈশিষ্ট্য হচ্ছে ডিএনএ দুটো তন্তুতে একই সজ্জা থাকবে, একটি সামনের থেকে পিছনের দিকে হবে যেটা, আর অন্যটা হবে পেছন দিক থেকে সামনে। যেমন একটা উদাহরণ হচ্ছে এই যে ইকোলাই ব্যাকটেরিয়ার প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এই রেস্ট্রিকশন সাইট হচ্ছে 5' AATTC3', AATTC3', এটা 5' end G AATTC। আর হচ্ছে ঠিক তার অপর দিকে উল্টো উপরে 3'CTTAAG, 5'। এইটা যদি 5'3' হয়, তারপরে ঠিক তন্ত্রীটাই হবে 3'5', যেটা বললাম যেটা সামনের দিকে থাকে, পরের তন্ত্রীটা তো ঠিক তার পেছন দিকে থাকবে। এটা একটা রেস্ট্রিকশন সাইট। এবার এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তার নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইটকে চিনতে পারে এবং তাকে দুভাবে কাটে। কোনো নিউক্লিয়াস কাটবার পর আঠালো প্রান্ত বা স্টিকি এন্ড গঠিত হয়, আবার কোনো এন্ডোনিউক্লিয়াস কাটবার পর কিন্তু ভোঁতা প্রান্ত বা ব্লান্ট এন্ড তৈরি হয়। এই যে ইকো-R1 এই রেস্ট্রিকশন সাইটটা, এই যে এই সাইটটাকে কেটে এক প্রান্তে তৈরি করবে জি, মানে GGTCAG, এইটা CCAGTCTTAA এত পর্যন্ত, এটা এক প্রান্তে তৈরি হবে। আর একটা হবে এটাকে নিয়ে আর GCGACT,
এইরকম নিয়ে আরেকটা প্রান্ত তৈরি হয়। এই দুটো প্রান্ত কিন্তু আঠালো বা স্টিকি এন্ড আছে, যেটা পরবর্তীকালে যাতে দূরে যেতে পারে। এটা একটা ধরো স্টিকি এন্ড তৈরি করে, অনেক সময় করে কি স্টিকি এন্ডটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জুড়তে পারবে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় HAE3 মানে হি রেস্ট্রিকশন সাইট, যেটাকে বলে হি মানে হচ্ছে হেমোফাইলাস অ্যাকজেপ্টিকাস, এই ব্যাকটেরিয়া রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 3, এই রেস্ট্রিকশন সাইটে যখন তৈরি হয় তখন দুটো ভোঁতা এন্ড তৈরি হয়, ব্লান্ট এন্ড। সেই ব্লান্ট এন্ড গুলোকে আবার টার্মিনাল ডিঅক্সি নিউক্লিওটাইডিন ট্রান্সফারেজ প্রয়োগ করা হলে ব্লান্ট এন্ড আবার স্টিকি এন্ডে পরিণত হয়। এই যে ধরো দুটো স্টিকি এন্ডস, যে একটা মলিকুল এ আর মলিকুল বি দুটো কাটা হয়েছে, দুটো স্টিকি এন্ড তৈরি হয়েছে, সেই স্টিকি এন্ড গুলো ডিএনএ লাইগেজ দিয়ে সিল করে দেওয়া হয়। এখানে GATCC, GATTC, CCTAG, আর এখান থেকে জি, এই ডিএনএ লাইগেজ এই এনজাইমটা দিয়ে এটাকে সিল করে দিলে এই যে একটা নতুন কম্বিনেশনে ডিএনএ তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করাই কিন্তু জৈব প্রযুক্তিবিদ্যার প্রথম ধাপ। জৈব প্রযুক্তিবিদ্যা বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রথম ধাপ ছিল জিন বা ডিএনএ সংগ্রহ। তার দু ধরনের জিন আছে, একটা জিনোমিক ডিএনএ আর একটা পরিপূরক ডিএনএ। জিনোমিক ডিএনএটা কীরকম, মানুষের ক্রোমোজোমের যে ডিএনএ সেটাকে নেওয়া হলো। তোমরা জানো ইউক্যারিওটিক ডিএনএর দুটো অংশ আছে, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ইন্ট্রন। এই এক্সন হচ্ছে ইউক্যারিওটিক ডিএনএর সেরকমই একটা অংশ, যেটা ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি করবে, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করবে। ইন্ট্রন কিন্তু আরএনএও তৈরি করে না, প্রোটিনও তৈরি করে না। তাহলে ইন্ট্রন হচ্ছে নন ফাংশনাল জিন, ওই অংশটাকে ইন্ট্রন বলবো, আর যেই অংশটা ফাংশনাল, যেগুলো থেকে প্রোটিন তৈরি হবে, সেটা হচ্ছে এক্সন। এবার দেখো ইউক্যারিওটিক ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এমআরএনএর মধ্যে স্প্লাইসিংয়ের মাধ্যমে ইন্ট্রনটাকে বাদ দেওয়া হয়। আমি দেখাচ্ছি স্প্লাইসিংটা কীভাবে হয়। তাহলে যদি ইন্ট্রনটাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এমআরএনএ শুধু এক্সন থাকবে, সেই এক্সনগুলো থেকে এমআরএনএ প্রোটিন তৈরি করবে। এই যে ধরো একখানা আমি এমআরএনএ তৈরি করেছি, 5' এন্ডের একটা এমআরএনএ, যেখানে যখন ইন্ট্রনটাকে বাদ দিয়ে শুধুমাত্র এক্সন থাকবে, সেই এক্সন যুক্ত এমআরএনএ যখন প্রোটিন তৈরি করবে, তারও 5' এন্ড থাকবে। 5' এন্ডে 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ যুক্ত হবে, আর 3' এন্ডে পলি এ পুচ্ছ তৈরি হবে। স্প্লাইসিংটা কীরকম হয় দেখো, ধরে নাও একটা জিনের সজ্জা ABCDEFGH, আমার বি এর সাথে জি, এই জায়গাটা মানে CDEF হচ্ছে ইন্ট্রন, মানে এ কোনো রকমভাবে আরএনএ বা প্রোটিন তৈরি করতে পারবে না। তাহলে বি আর জি এর মধ্যে আমার যুক্ত রাখতে হবে। তাহলে এই CDEF কী করে, একটা ফাঁসের মতো গঠন তৈরি করে ABGHকে যুক্ত করে, তারপরে ABGH কেটে আলাদা হয়ে যায়, CDEF ইন্ট্রন হিসেবে পড়ে থাকে, আর ABGH এক্সন হিসেবে পড়ে থাকে। এবার ইউক্যারিওটিক ডিএনএ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলে একটা উৎসেচক আছে, যারা রেস্ট্রিকশন সাইটটাকে খুঁজে বের করতে পারে ডিএনএর মধ্যে কোন জায়গাটাতে থেকে আমরা এক্সন বা ইন্ট্রন বাদ দিয়ে শুধুমাত্র এক্সন থেকে প্রোটিন তৈরি করব। যেমন উদাহরণ দেখো, EcoR1 ইকোলাই ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। এখানে থাকা একটা জেনেটিক সজ্জা, জিনের সজ্জা দেখো, GAATTC CTTAG। EcoR1 দেওয়া হলো। এবার কিভাবে কাটছে, তো রেস্ট্রিকশন সাইটটা চিনতে পারে। এবার কোন স্ট্র্যান্ডটাকে কিভাবে কাটছে, এই প্রথম স্ট্র্যান্ডের সাথে সেকেন্ড স্ট্র্যান্ডের দেখো GCTTAA, মানে এত পর্যন্ত হয়ে একটা তৈরি করলো, আর পরেরটাতে কি করছে, এই জি অবধি এখানে ছিল, তাহলে AATTC আর জি, এটা দিয়ে একটা তৈরি করলো, এই দুটো স্টিকি এন্ড তৈরি করলো। এটা এক ধরনের রেস্ট্রিকশন সাইট তৈরি করে, রেস্ট্রিকশন সাইটটাকে চিহ্নিত করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাজ করলো। আরেক ধরনের আছে, যেটা ধরো একটা জেনেটিক সজ্জা GGCC CCGG,
এখানে HAE3 এটা মানে হচ্ছে হিমোফাইলাস অ্যাজেপ্টিকাস, এই ধরনের ব্যাকটেরিয়ার এটার একটা স্ট্রেন। এইটাকে দিলে কি হয়, এই GGCC লম্বালম্বিভাবে ভেঙে গেল, একটা GGCC আর একটা CCGG হয়ে ভেঙে গেল। এরা কিন্তু ব্লান্ট এন্ড গঠন করলো। ব্লান্ট এন্ড গঠন করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ডিএনএটা কিন্তু যুক্ত হবে না, তাহলে কি আলাদাই থাকবে না। স্টিকি এন্ড যখন গঠন করে তখন কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে ডিএনএগুলো আবার যুক্ত হয়ে যাবে। ব্লান্ট এন্ডটাকে আঠালো প্রান্তে বা স্টিকি এন্ডে তৈরি করতে হবে, স্টিকি এন্ডে পরিণত করতে হবে। কীরকমভাবে করা হবে, এইটা আমরা নিলাম GGCC আর CCGG, এটাকে নিলাম, নিয়ে এখানে টার্মিনাল ডিঅক্সি নিউক্লিওটাইডিল ট্রান্সফারেজ এই উৎসেচকটা দিয়ে এই জিজির জায়গায় পলি এ অনেকগুলো এ যুক্ত করা হলো, আর এই জিজির জায়গায় টি যুক্ত করা হলো। এই যে যেই মুহূর্তে এখানে এ যুক্ত হলো আর এখানে টি এই বেসগুলো যুক্ত হলো, তখনই এটা আঠালো প্রান্তে পরিণত হয়ে গেল। তাহলে এই পদ্ধতিতে জিনোমিক ডিএনএ সংগ্রহ করা হয়, যেখানে শুধুমাত্র এক্সন আছে, কোনো ইন্ট্রন নেই। আচ্ছা, আমরা কেন এটাকে তৈরি করবো? ধরো ইনসুলিন একটা উৎসেচক তো প্রোটিন দিয়ে তৈরি, তাহলে ওই ইনসুলিন জিনটাকে যখন আমি তৈরি করতে যাব, তখন তার মধ্যে যদি ইন্ট্রন থাকে, তাহলে অনেকটা অংশ কোনো কাজও করছে না, বা কাজ না করে তারা অন্যরকম কিছু ঘটিয়ে দিতে পারে। তার জন্য ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র এক্সন, যেই জিনটা আমার দরকার শুধু সেই এক্সনটাকে নিয়ে কাজ করে আমি প্রোটিন বা উৎসেচক তৈরি করব। এই কারণের জন্য জিন বা ডিএনএ সংগ্রহতে জিনোমিক ডিএনএ সংগ্রহ করা হয়। এরপর হচ্ছে দেখো পরিপূরক ডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। তোমরা একটা জায়গায় দেখেছিলে সিডিএনএ, সেটা কি হচ্ছে, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক দিয়ে, সেটা আমরা এই সেন্ট্রাল ডগমাতে দেখেছিলাম। এখানে দেখো একখানা জেনেটিক সজ্জা, একটা ডিএনএ আঁকা হচ্ছে, যেটা 3-5' প্রান্তে ডিএনএ না, এটা এমআরএনএ একটা করা হয়েছে, যেখানে 3' প্রান্তে পলি এ টেল যুক্ত হয়েছে। আচ্ছা, এবার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কোনো একটা রেট্রোভাইরাস, মানে যেখান থেকে যেই ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক আছে, সেই রেট্রোভাইরাস থেকে এই উৎসেচকটাকে নিয়ে এখানে প্রয়োগ করা হলো। তখন কি দেখা যাচ্ছে, 3-5' এমআরএনএটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে 5' এনে একটা একতন্ত্রী ডিএনএ তৈরি হয়েছে। সেই একতন্ত্রী ডিএনএটাকে কিন্তু কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ বলা হয়। এই যে ধরো এর পরিপূরক টি দিয়ে 3-5' এমআরএনএকে ছাঁচ হিসেবে গঠন করে একতন্ত্রী ডিএনএ তৈরি করা হলো বা কমপ্লিমেন্টারি ডিএনএ হলো। এবার এইটাকে আরএনএজএইচ এই উৎসেচক দিয়ে আরএনএটাকে ভাঙা হবে। আরএনএটাকে ভাঙতে গেলে এই যে একতন্ত্রী ডিএনএটা দেখো 5' এন্ডে এখানে একটা লুপের মতো তৈরি করেছে। এবার ডিএনএ পলিমারেজ 1 এই উৎসেচকটাকে প্রয়োগ করলে এই যে লুপ বা চুলের কাটা যেরকম গঠন হয়, সেইটাকে প্রাইমার হিসেবে ধরে 3 প্রান্ত থেকে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড যুক্ত করতে করতে একটা স্ট্র্যান্ড তৈরি করে। আমাদের উদ্দেশ্য কিন্তু এই যে একতন্ত্রী ডিএনএ তৈরি হয়েছিল, তার থেকে আমার দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি করতে হবে। দ্বিতন্ত্রী ডিএনএ থেকেই আকাঙ্ক্ষিত জিন আমরা যেটা চাইছি সেটাকে যাতে আমরা পাই। তাহলে ডিএনএ পলিমারেজ 1 দিয়ে এই যে চুলের কাটার মতো গঠন ছিল সেটাকে প্রাইমার হিসেবে ধরে এই 5' আবার 3' এন্ডে দেখো একখানা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড যুক্ত করতে করতে আরেকখানা তন্ত্রী গঠিত হলো। এবার S1 নিউক্লিয়াস সে কি করে, এই চুলের কাটার গঠনটাকে বাদ দিয়ে সোজা করে দিল। তাহলে একটা দ্বিতন্ত্রী পরিপূরক ডিএনএ বা সিডিএনএ তৈরি হয়ে গেল, যেখানে কোনো ইন্ট্রন থাকে না। তাহলে এখান থেকে সহজেই আকাঙ্ক্ষিত জিন পাওয়া যাবে, কারণ ইন্ট্রন থাকলে জিন এক্সন আর ইন্ট্রন মিলে যেতে পারে। মিলে গেলে যেই পরীক্ষাটা করতে যাওয়া হচ্ছে সেই পরীক্ষাটাতে মধ্যে ঠিকঠাক রেজাল্ট আসবে না।
আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে জিন বা ডিএনএ সংগ্রহতে ডিএনএ রাসায়নিক সংশ্লেষ, মানে ডিএনএকে কীভাবে রাসায়নিকভাবে তৈরিও করে দেওয়া যেতে পারে। ধরে নাও, এটা একটা উদাহরণ দিয়ে বলি, এডিএইচ হরমোন জিন তৈরি করতে হবে। এডিএইচ হরমোন জিন মানে ওই যে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন তৈরি করে, তার যে জিনটা এটাকে তৈরি করে সেই জিনটাকে আমাদের সংশ্লেষ করতে বা তৈরি করতে হবে। আচ্ছা, এই জিনটা 9টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, এই হরমোনটা 9টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। আচ্ছা, 9টা অ্যামাইনো অ্যাসিড মানে ধরো ওই যে একটা অ্যামাইনো অ্যাসিডের কোডন হচ্ছে 3টে, তাহলে 3 9 27টা বেস আছে। অ্যামাইনো অ্যাসিড সজ্জা জানা যায় এই যে ফ্রেডেরাক স্যাঙ্গার 1955 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী, তিনি একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন, সেই পদ্ধতির দ্বারা অ্যামাইনো অ্যাসিড সজ্জাটাকে জানা যায়। কীরকম? এই যে 9টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে ডিএইচ হরমোনটা তৈরি, সেখানে ডিএনএতে যে জেনেটিক কোড ট্রিপলেট আছে, যে 27টা বেস আছে, এই অ্যামাইনো অ্যাসিডের 3টে বেস পরপর রিভার্স ট্রান্সলেশন পদ্ধতিতে ইনভিট্রো ডিএনএ সিনথেসিস করা হয়। যেমন দেখো, এটা হচ্ছে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড সজ্জা 9খানা, দেখো CYS TYR PHE GLN এই সবটা মিলে 9খানা অ্যামাইনো অ্যাসিডের সজ্জা। পরের স্তরটাই হচ্ছে, পরের লেয়ারটাই হচ্ছে সম্ভাব্য এমআরএনএ সজ্জা, মানে অ্যামাইনো অ্যাসিড থেকে কী করে এমআরএনএ তৈরিটা হলো যে সেই এমআরএনএ সজ্জা, ওই এমআরএনএ থেকে যে ডিএনএটা তৈরি হচ্ছে তার সম্ভাব্য ডিএনএ সজ্জা। এইভাবে ডিএনএটাকে রাসায়নিকভাবে অ্যামাইনো অ্যাসিড থেকে ডিএনএ তৈরি করা হয়, তার জেনেটিক কোডগুলো জেনে ডিএনএটাকে তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে ডিএনএ রাসায়নিক সংশ্লেষ। 2 নম্বর হচ্ছে নির্বাচিত আকাঙ্ক্ষিত জিন বা ডিএনএ প্রস্তুতকরণ। নির্বাচিত জিনকে ভেক্টরের মধ্যে প্রবেশ করিয়ে, মানে ভেক্টর দিয়ে, যেটা বলেছিলাম তোমাদের জিন ট্যাক্সি, সেই ভেক্টর দিয়ে পোষক কোষ, যেটা ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, তার মধ্যে প্রবেশ করানো। কারণ ভেক্টরের মাধ্যমে ডিএনএকে ব্যাকটেরিয়ায় প্রবেশ না করালে ব্যাকটেরিয়ার যে সাইটোপ্লাজমে অবস্থিত উৎসেচক আছে সে কিন্তু বহিরাগত ডিএনএটাকে ভেঙে ফেলবে। সেই জন্য ডিএনএকে সবসময় ভেক্টরের মধ্যে প্রবেশ করিয়ে তবেই পোষক কোষে প্রবেশ করাতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে উপযুক্ত ভেক্টরের মধ্যে নির্বাচিত ডিএনএকে প্রবেশ করিয়ে নতুন সংযুক্তি ডিএনএ গঠন। প্রথম হচ্ছে উপযুক্ত ভেক্টর। তাহলে একটা ভেক্টর তোমাকে নির্বাচন করতে হবে। সেই ভেক্টরটা কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন প্লাজমিড PUC18, PBR322, ব্যাকটেরিওফাজ হতে পারে, কসমিড, ফাজমিড, যা ব্যাকটেরিওফাজ এবং প্লাজমিড মিশিয়ে তৈরি করা হয় ফাজমিডকে। ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ইয়াক, সেটা একটা পড়াতে গিয়ে বলেছিলাম। ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ব্যাক, এটাও আগে বলা ছিল। সেই নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএ এবং ভেক্টর ডিএনএ একই প্রকার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটা হয়। এবার নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএ আর ভেক্টর ডিএনএকে একসঙ্গে রেখে দেওয়া হয়। এবার ওই যে আঠালো সংশ্লেষ তৈরি করা হয়, আঠালো প্রান্ত তৈরি করা হয়, সেখানে কিন্তু ডিএনএ পরস্পরের আঠালো প্রান্তের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে যায় যে ভেক্টরের মাঝে নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএ প্রবেশ করে যায়। তারপরে লাইগেজ উৎসেচক দিয়ে ওগুলোকে আবার একসাথে ফসফোডাইএস্টার বন্ধনীর দ্বারা দৃঢ়ভাবে যুক্ত করে দেওয়া হয়। তাহলে এভাবে ভেক্টর ডিএনএর মাঝে নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএকে জুড়ে যে সংকর ডিএনএ প্রস্তুত করা হয় তাকে বলা হয় নতুন সংযুক্তি ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ বা কাইমেরিক ডিএনএ। এখানে দেখো একটা রিকম্বিনেন্ট ডিএনএ বা কাইমেরিক ডিএনএ কীভাবে তৈরি করা হচ্ছে। সেই যে GAA-TTC, CTT-AG, এই যে রেস্ট্রিকশন সাইট, এটা হচ্ছে ইউক্যারিওটিক ডিএনএর আর এটা হচ্ছে প্লাজমিড ডিএনএর। ইকো R1 দিয়ে কাটা হলো দুটোকেই। পরিপূরক লেজ খণ্ডযুক্ত উৎপন্ন হলো, এখানে একটা উৎপন্ন হলো, এখানে একটা উৎপন্ন হলো। আচ্ছা, এদের মধ্যে একটা ফাঁক তৈরি হয়েছে, সেই ফাঁকটা
ডিএনএ লাইগেজ দিয়ে, এই যে দেখো আমি এখানে একটা ফাঁক দেখিয়েছি, এই দুটোকে কাছাকাছি এনে এখানে একটা ফাঁক দেখিয়েছি, এখানে একটা ফাঁক দেখিয়েছি, তাহলে এই দুটো ফাঁক যুক্ত হলো ডিএনএ লাইগেজ দিয়ে, এখানে শূন্যস্থান বন্ধনী দিয়ে যুক্ত হলো, দেখো ফসফোডাইএস্টার বন্ধনী দিয়ে যুক্ত হয়ে নতুন সংযুক্তি ডিএনএ তৈরি হলো। PBr322, এটা না তোমাদের ছবি আঁকাও আসে। PBr322 এটা হচ্ছে বিখ্যাত বহু ব্যবহৃত প্লাজমিড ভেক্টর। এইটা ডিসকভার করেছিলেন বলিভার অ্যান্ড রড্রিগুজ, যাকে 322ও বলা হয়। অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন প্রতিরোধী জিন হচ্ছে এটা। রেস্ট্রিকশন সাইট হচ্ছে ECO-R1, HINT-3, BAM, H1, SL1, PST, সেটা এগুলো একটু মুখস্থ রাখতে হবে। আরেকটা ভেক্টর আছে PUC18, এর পুরো নাম হচ্ছে প্লাজমিড ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। এখানে যে প্রতিরোধী জিনটা আছে সেটা হচ্ছে অ্যাম্পিসিলিন, এটা ল্যাকজেড জিন দিয়ে তৈরি, এখানে ল্যাকজেড জিন আছে আর 14টা রেস্ট্রিকশন সাইট আছে। এই জিনগুলোর মানে কি হচ্ছে, এখানে হচ্ছে প্লাজমিড ভেক্টর, ওই যে জিন ট্যাক্সি বলেছিলাম, ট্যাক্সিতে করে ইউক্যারিওটিক জিন পোষক কোষে যাবে, এই ট্যাক্সিগুলো হচ্ছে ভেক্টর। এই ভেক্টরগুলোর মধ্যে কিছু, এবার ভেক্টরের মধ্যে তো একটা ইউক্যারিওটিক জিন ঢুকিয়ে দিলে হবে না, তাকে বহন করে নিয়ে যেতে গেলে এই যে ভেক্টরের মধ্যে যে জিন আছে সেই জিনটা ওই ইউক্যারিওটিক জিনের সাথে যুক্ত হবে। তাহলে সেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দুটো জিনকে কাটবে, দুটো জিনকে কেটে আবার ইন্ট্রনগুলো বাদ দিয়ে শুধুমাত্র নির্বাচিত জিন, যে জিনটা আমার দরকার সেই জিনটাকে লাইগেজ দিয়ে আটকাবে। তবে তোমার এই ভেক্টরের মধ্যে ওই ইউক্যারিওটিক জিনটা, ভেক্টরের জিনের মধ্যে ওই ইউক্যারিওটিক জিনটা সংযুক্তি হয়ে গেল। এবারে ভেক্টর কি করবে, ওই জিনটাকে নিয়ে পোষক কোষে প্রবেশ করাবে। 4 হচ্ছে নতুন সংযুক্তি ডিএনএ যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্য পোষক কোষে প্রবেশ করানো এবং প্রতিপালন করানো। এই প্রবেশ করানো বা প্রতিপালনের কতগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে ট্রান্সফেকশন। প্লাজমিড ভেক্টর, যেটার মধ্যে যে ট্যাক্সিটা বললাম, যার মধ্যে ইউক্যারিওটিক ডিএনএটা আছে, সে ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করলো, সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত অতিসারক একটা মাধ্যম দিতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চ উষ্ণতা এবং 90 সেকেন্ড ধরে রাখতে হবে। তাতে তারপরে আবার উষ্ণতাটাকে একটুখানি বাড়াতে হবে 37 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড করে, সেখানে আবার 90 সেকেন্ড অবধি রাখতে হবে। তখন ক্যালসিয়াম আয়ন চ্যানেল, ওর মধ্যে যে ক্যালসিয়াম আয়ন আছে সেই চ্যানেলটা খুলে গিয়ে প্লাজমিড ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করবে। ওই যে ভেক্টরটা, যেটা ট্যাক্সি, সেটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করলো, এটা হচ্ছে ট্রান্সফেকশন। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রোপোরেশন। কীরকম, প্লাজমিড ভেক্টর ব্যাকটেরিয়ার পালন মাধ্যমে বিদ্যুৎ চালনা করে ব্যাকটেরিয়ার প্লাজমা পর্দায় চ্যানেল গঠন করলো, সেখানে প্লাজমিডের ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করলো। আর একটা আছে লাইপোজোমের মাধ্যমে। লাইপোজোম হচ্ছে চক্রাকারে সজ্জিত একটা লিপিড অণু, সেখানে নতুন সংযুক্তি ডিএনএ ভেক্টরকে দেওয়া হলো, লাইপোজোমের প্লাজমা পর্দার ফসফোলিপিড স্তরের সঙ্গে মিশে গেল এরা, সেটা এবার ভেক্টরের পোষক কোষে প্রবেশ করল। এই কতগুলো পদ্ধতি নিয়ে নতুন প্রযুক্তি ডিএনএ যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্য কোষে প্রবেশ করিয়ে প্রতিপালন করা হলো। প্রতিপালন করা হলো মানে আমি যেই জিনটা চাইছি সেটা অনেক বেশি পরিমাণে জিন তৈরি হলো। এবারে হচ্ছে ট্রান্সজেনিক কোষের নির্বাচন। এবার ওই যে প্রতিপালন করা হবে বলছি, সেখানে যেই কোষটা তৈরি হচ্ছে, যেই কোষের মধ্যে ওই নতুন সংযুক্তি ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ এলো, সেটাকে বলা হচ্ছে ট্রান্সজেনিক কোষ। যেমন দেখো, নতুন সংযুক্তি কোষ, নতুন সংযুক্তি ডিএনএ প্লাস প্লাজমিড, ব্যাকটেরিয়ার কোষে দ্রুত প্রতিলিপি গঠন পদ্ধতিটা হচ্ছে ক্লোন, তাকেই বলবো ট্রান্সজেনিক কোষ। ব্যাকটেরিয়ার কোষ বিভাজন ও প্লাজমিডের বিভাজন হয়ে গেল। এই জিন ক্লোনিং থেকে যত ব্যাকটেরিয়া উৎপন্ন হলো তারা কিন্তু নতুন সংযুক্তি ডিএনএ আর প্লাজমিড ভেক্টরের মিশ্রণে তৈরি হলো। এই কোষটাকেই বলা হচ্ছে ট্রান্সজেনিক কোষ, যেটাতে রয়েছে ব্যাকটেরিয়া প্লাস অন্য প্রজাতির ইউক্যারিওটিক ডিএনএ, যেটা আমার আকাঙ্ক্ষিত ডিএনএটা আমি চাইছিলাম।
এই যে পদ্ধতিটাকে একে বলে ট্রান্সজিন। এটা হচ্ছে সেই ব্যাকটেরিয়াটার নাম হয়ে যাচ্ছে ট্রান্সজিন, যেখানে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ তো রয়েছে, তার সাথে বহিরাগত নতুন সংযুক্তি ডিএনএও আছে। তাহলে এই যে ধরো তোমাদের যেটা বলা হলো যে জিন প্রযুক্তিবিদ্যার জিন বা ডিএনএটা আমি কীভাবে সংগ্রহ করব, তার জিনোমিক ডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ রাসায়নিক সংশ্লেষ হিসেবে জিনকে নির্বাচন করা হলো, নির্বাচিত আকাঙ্ক্ষিত জিন বা ডিএনএকে প্রস্তুত করা হলো, উপযুক্ত ভেক্টরের মধ্যে সেটাকে প্রবেশ করিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হলো, সেই রিকম্বিনেন্ট ডিএনএকে ব্যাকটেরিয়া বা অন্য কোনো কোষে প্রবেশ করে প্রতিপালন করা হলো এবং ট্রান্সজেনিক কোষ তৈরি করা হলো। আচ্ছা, এই যে ট্রান্সজেনিক কোষ তৈরি করা হলো তাকে এবার নির্বাচন করা হবে। কীরকম? ধরো প্লাজমিড ভেক্টর পোষক ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করেছিল, সেটাকে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া কোষ বলেছি। সেটা কি ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া কোষ যেটা আমরা বলছি সেটা ধরে নাও অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনযুক্ত একটা ব্যাকটেরিয়া কোষ। এরা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এদের প্রতিরোধ করবে এরকম একটা জিনযুক্ত ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া কোষ আমরা তৈরি করেছি। অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন যুক্ত পালন মাধ্যমে এটাকে আমরা প্রতিপালন করছি। এরা হচ্ছে এই অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন এর মধ্যে রয়েছে, কিন্তু আমি কোথায় প্রতিপালন করছি? যেখানে অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন আছে, নাহলে বুঝবো কী করে? এবার সেখানে দেখা যাচ্ছে অন্য যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলোর মৃত্যু হয়েছে। কেন মৃত্যু হলো? এই অন্য ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলোকে যে প্রতিরোধ করবে তার জিন নেই, তাহলে অন্য ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটেছে। এবারে কি করব? প্লাজমিডের মধ্যে নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএ প্রবেশ করেছে কিনা সেটা দেখার জন্য PUC1A প্লাজমিড ভেক্টরটাকে নিলাম, সেখানে ল্যাগ-জেড জিন বিটা গ্যালাক্টোসাইডেজ প্রস্তুত করে, ওই ল্যাগ-জেড জিনটাকে নেওয়া হলো। এবার দেখা যাচ্ছে যে বর্ণহীন এক্স গ্যাল নামে একটা রাসায়নিক পদার্থকে ভেঙে নীল বর্ণের পদার্থ তৈরি করছে, যেটা পালন মাধ্যমে নীল বর্ণ থাকলে বোঝা যাবে যে উৎসেচকটা আছে, তাহলে ল্যাগ-জেড জিন কার্যকরী। আর যদি না থাকে তাহলে ল্যাগ-জেড জিন দুটুকরো হয়ে গেছে, সেটা আমাকে ধরে নিতে হবে শুধুমাত্র ওই নীলবর্ণ না ক্লিয়ার ট্রান্সপারেন্ট হয়ে আছে সেটার উপর ভিত্তি করে। এবার ওই যে অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন পালন মাধ্যমে যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে ছিল এইখানে, আমি দুখানা পরীক্ষা করছি। একটা পরীক্ষায় করছি যেখানে অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন যুক্ত পালন মাধ্যম, যেখানে অন্য ব্যাকটেরিয়াগুলো মরে গেল কিন্তু কিছু ব্যাকটেরিয়া বেঁচে আছে। আরেকটাতে করছি যেখানে ল্যাগ-জেড জিন বিটা গ্যালাক্টোসাইডেজ প্রস্তুত করে, সে ল্যাগ-জেড জিন আছে, সেখানে কিছু পালন মাধ্যমে যদি নীলবর্ণ থাকে তাহলে বুঝবো উৎসেচক আছে, ল্যাগ-জেড জিন কার্যকরী হয়েছে, না থাকলে বুঝবো ল্যাগ-জেড জিন দুটুকরো হয়ে গেছে। তাহলে দুটো পরীক্ষা হয়ে গেল। তাহলে ওই যে অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন এই পালন মাধ্যমে যেই ব্যাকটেরিয়াগুলো বেঁচে ছিল তাদেরকে নিয়ে নির্বাচিত ইউক্যারিওটিক জিন তাদের মধ্যে প্রবেশ করানো হলো এবং সেটা কোথায় রাখা হলো? এই যে এক্স গ্যালযুক্ত পালন মাধ্যম। এবার দেখা যাচ্ছে যে পালন মাধ্যমটা বর্ণহীন হয়েছে, তাহলে ল্যাগ-জেড দুটুকরো হয়ে গেছে, বিটা গ্যালাক্টোসাইডেজ উৎপন্ন হয়নি, এক্স গ্যালও ভাঙেনি, সেই জন্য পালন মাধ্যম বর্ণহীন হয়ে রয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি, এর থেকে তুমি যেই ডিএনএটাকে তুমি নির্বাচন করেছো সেই ডিএনএটা আদৌ ওর মধ্যে আছে কিনা, ব্যাকটেরিয়াটার মধ্যে আছে কিনা, সেটা আমরা তাহলে জানতে পারলাম। আচ্ছা, এই যে নির্বাচন করার আরেকটা পদ্ধতি হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশান। এটাকে ভীষণ তোমাদের আসে, PCR এর বৈশিষ্ট্য আসে, এর পদ্ধতি আসে, পলিমারেজ চেইন রিয়াকশান। আচ্ছা, এর বৈশিষ্ট্যটা কি? অল্প সময়ের মধ্যে ডিএনএ ক্লোন করার পদ্ধতি যদি করতে হয় তাহলে এই পলিমারেজ চেইন রিয়াকশানের মাধ্যমে করতে হবে। 1983 খ্রিস্টাব্দে ক্যারি মুলিস এটাকে আবিষ্কার করেছিলেন। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে একটি দ্বিতন্ত্রী ডিএনএকে 10 লক্ষ গুণ বাড়ানো যায়, মানে এতটাই উন্নত একটা পদ্ধতি। যে কোনো স্থান থেকে যে কোনো প্রকারের ডিএনএ এই পদ্ধতিতে ব্যবহার করা যায়।
আর ডিএনএ সংশ্লেষ করতে কি কি দরকার হয়, ডিএনএ টেমপ্লেট, প্রাইমার ডিএনএ আর ডিএটিপি, ডিসিটিপি, এগুলো সব শক্তি তৈরি করে। ডিজিটিপি, ডিটিটিপি, ডিএনএ পলিমারেজ, Mg+2, এইগুলো আমার দরকার হয় পলিমারেজ চেন রিয়াকশন পদ্ধতিতে। পদ্ধতিটা কি? ক্লোনিংয়ের জন্য কিছু ডিএনএ নির্বাচন করা হলো, সেখানে প্রাইমার ডিএনএ 4 প্রকার ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট যেটা বললাম, ডিএনটিপিএস, ট্যাগ পলিমারেজ, Mg+2 নেওয়া হলো, সেটাকে 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 থেকে 2 মিনিট রাখা হলো। দেখা যাবে দ্বিতন্ত্রী ডিএনএর হাইড্রোজেন বন্ধনী ভেঙে যাচ্ছে। এবার সেটা দুটো একতন্ত্রী ডিএনএ আলাদা হয়ে দুটোই কিন্তু টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করবে। এবার এই দ্রবণটাকে 30 থেকে 65 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 মিনিট রাখলে এই প্রাইমারগুলো যেগুলো টেমপ্লেট হিসেবে কাজ করছে দুটো একতন্ত্রী ডিএনএর সঙ্গে আটকে যাবে। দুটো একতন্ত্রী ডিএনএ হচ্ছে টেমপ্লেটের কাজ করছে, সেখানে প্রাইমার আটকে যাচ্ছে। এবার ওই দ্রবণটাকে 70 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি উত্তপ্ত করা হয় তাহলে একতন্ত্রী ডিএনএকে টেমপ্লেট ধরা হয়, সেখানে ট্যাগ পলিমারেজ উৎসেচক দিলে প্রাইমার ডিএনএ প্লাস ডিএনটিপি, ওই যে বললাম তোমাদের ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, এগুলো সব মিলিয়ে নতুন দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি করতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি করব, যেখানে নির্বাচিত জিন থাকবে, সেই জিনগুলো থেকে আমরা যেটা চাইছি যাতে সেটা পাই, এটাই আমাদের উদ্দেশ্য। স্বয়ংক্রিয় তাপীয় চক্রকারী যন্ত্রের সাহায্যে তাপমাত্রা কম বেশি করা হয়। যেখানে এতগুলো তাপমাত্রা বললাম, একবার 90 থেকে 100, 30 থেকে 65, 70 থেকে 75, এই তাপমাত্রাগুলো কম বেশি করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় তাপীয় চক্রাকারী যন্ত্র। এখানে 2000 বেস পেয়ারের কম দৈর্ঘ্য বিশিষ্ট নির্বাচিত নির্দিষ্ট ডিএনএর যত ইচ্ছে ক্লোন কিন্তু তৈরি করা যায়। পিসিআরের এটাই হচ্ছে সুবিধে। এবার আমরা বই থেকে পড়ব পিসিআরের সুবিধে আর অসুবিধে কি। প্রথম ক্লোনিং আর পিসিআর, এই দুটোরই সুবিধে বা অসুবিধা কি সেটা আমরা বই থেকে আলোচনা করে নেব। ক্লোনিংয়ের সুবিধা হচ্ছে, ধরো ক্লোনিংয়ে একই জিনোটাইপের একাধিক জীব তৈরি করা যায়। গৃহপালিত পশুদের মধ্যে সুগুণ সম্পন্ন প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করায় ক্লোনিং বেশি উপযোগী পদ্ধতি। ধরো প্রাণীদের ক্ষেত্রে ক্লোনিংয়ের মাধ্যমে যে কোনো যৌন চরিত্রের প্রাণী উৎপাদন করা সম্ভব। এগুলো সবকটা একটু পড়ে রাখবে, 3টে মতো মুখস্থ করে রাখবে। আর অসুবিধে কি, একই রকম একাধিক জীব সৃষ্টি হয় বলে এটা জীববৈচিত্র্য সৃষ্টির পরিপন্থী। প্রাণীদের ক্ষেত্রে ক্লোনিং ঘটানোর জন্য ডিম্বাণু দাত্রী একটি স্ত্রী প্রাণী ছাড়াও অন্য আরেকজন ধাত্রী মার প্রয়োজন হয়। তো সব কিছুর মধ্যেই সুবিধে অসুবিধে দুটোই আছে। এবার তোমরা 3-4টে করে একদম মুখস্থ করে রাখবে। পিসিআরের সুবিধে হচ্ছে জিন ক্লোনিংয়ের প্রচলিত পদ্ধতি, যেটা ব্যাকটেরিয়া কোষে ডিএনএ টুকরো প্রবেশ করে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির দ্বারা। এর জন্য অনেক সময় লাগতো, অনেক ঝক্কি সামলাতে হতো। সেই জন্য পিসিআরের মাধ্যমে অল্প পরিমাণে ডিএনএ থেকে দেখলে তো যে কত অল্প সময় কত গুণ ডিএনএ কয়েক ঘন্টায় তৈরি করে ফেলা যায়। আচ্ছা, জিন ঘটিত রোগ শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। ফরেনসিক মেডিসিনে অপরাধী শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। পিসিআরের মাধ্যমে নমুনা ডিএনএর মধ্যে বিশেষ নিউক্লিওটাইড সজ্জাকে খুঁজে বের করা সম্ভব এসব। আর লিমিটেশন বা সীমাবদ্ধতা কি আছে, প্রাইমার তৈরি করার জন্য নমুনা ডিএনএ সজ্জা কিছুটা জানতে হবে, নাহলে প্রাইমার একতন্ত্রী ডিএনএর সঙ্গে যুক্ত হবে না। পিসিআরের মাধ্যমে ডিএনএ বৃদ্ধি করার সময় বাইরে থেকে ডিএনএ মিশে গিয়ে নতুন ডিএনএকে সংক্রামিত করতে পারে। ডিএনএকে পিসিআরের মাধ্যমে বৃদ্ধি করার জন্য নির্বাচিত করা হয় তার মাপ 2000 বেস পেয়ারের কম হতে হবে। তো যে কোনো পদ্ধতিরই সুবিধা অসুবিধা আছে, তোমরা এইগুলো একটুখানি পড়ে নিয়ে 3টে মতো করে সুবিধা অসুবিধা মুখস্থ করে রাখবে।